তাহলে তোমরা সপ্তাহে একদিন ইংলিশ টেক্সট করছো খুব সুন্দরভাবে, আমরা সপ্তাহে একদিন খুব সুন্দর করে গ্রামার শিখছি, তা একদিন করে সুন্দর করে রাইটিং শিখবো। তাহলে সপ্তাহে 3 দিন তোমরা ইংলিশ করছো, তাহলে ইংলিশটা আরো বেশি ভালো হবে। কারণ রাইটিং এর একটা পার্ট, এটার বড় পার্ট। আমি রাইটিংটাকে আপাতত দুটো সেকশনে ভাগ করেছি। একটা হচ্ছে ক্লাস 8, 9, 10 এবং তার উপরে যারা রয়েছে 11, 12 বা সরকারি চাকরির এক্সাম দিচ্ছে, তাদের জন্য আমি একটা রাইটিং ক্লাস করছি। সেই ক্লাসের নাম হচ্ছে ধূমকেতু। আর নিচু ক্লাস মানে 8 এর নিচে যারা রয়েছে তাদের জন্য আমাদের আজকের যে ক্লাস সেটা হচ্ছে লিটল চ্যাম্প। এই ক্লাসে আমরা একদম ইংলিশের বেসিক রাইটিং গুলো সুন্দর করে শিখবো। সহজগুলো, সাধারণগুলোকে ভালো করে বুঝতে হবে, তাহলেই তো আমরা উঁচু ক্লাসে গিয়ে ভালো জিনিসটা পাবো। তোমরা যারা 7-এ পড়ছো তারা কয়েক মাস পর 8-এ উঠবে, তখন তোমরা ওই ক্লাসে চলে যাবে, ধূমকেতু ব্যাচে, ঠিক আছে, যেখানে রাইটিং এরই অ্যাডভান্স স্তর দেখানো হচ্ছে। কিন্তু এই ক্লাসে যেহেতু 7, 6, 5 রয়েছে, সেই কারণে আমাদের এই লিটল চ্যাম্প, এখানে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি, আমরা ওই রাইটিং ক্লাসে খুব ভালো করতে পারবো। সবাই চ্যাম্পিয়ন হবো তো? আচ্ছা, তো তোমাদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে, খুব সুন্দরভাবে ক্লাস হবে। এখানে আমি তোমাদেরকে সবার প্রথমে যেটা করব, সবার প্রথমে আমি টেন্স ওয়াইজ ট্রান্সলেশন নিয়ে আসবো। প্রথমে আমরা যে জানি 12টা টেন্স আছে, তাই তো? 3টে টেন্সকে ভাগ করলে 12টা ভাগ হয়। এই 12টা টেন্স দিয়ে আমি অনেক কটা করে ট্রান্সলেশন নিয়ে আসবো, অনেক ধরনের সেন্টেন্স, এবং সেগুলো অবশ্যই বেসিক লেভেলেই হবে, যেটা তোমাদের কাছে খুব সহজ হয়। সহজ জিনিস যখন আমরা পারবো, কঠিন জিনিসও তখন আমরা পারবো, কারণ সহজের বেসিকটা তো আমরা তখন বুঝে যাব। তো টেন্স ওয়াইজ তোমাদের সামনে আগে সুন্দর সুন্দর করে ট্রান্সলেশন গুলো নিয়ে আসবো, এবং প্রত্যেকটা ট্রান্সলেশন আমি একদম ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো, কোথায় সাবজেক্ট, কোথায় কি ভার্ব বসলো, কেন এই ভার্বটা বসলো, কি আমি বসাতে পারতাম, কি বসালাম না, তুমি কি বসালে ঠিকও হতে পারে, সমস্তটা সুন্দর করে বোঝাবো। তাই ক্লাসটা সবাইকে মন দিয়ে করতে হবে। আর তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, তোমাদের জন্য একই আমার বক্তব্য রয়েছে, মানে থাকছে, তোমরাও খুব সুন্দর করে ক্লাসগুলো করবে, সপ্তাহে একটা করে ক্লাস তোমরা পাবে। মন দিয়ে ক্লাসগুলো করলে তোমরাও হয়ে যাবে লিটল চ্যাম্প। এবং পুরোটার পিডিএফ আমাদের বিদ্যানিকেতনের অ্যাপ্লিকেশনে লিংক দেওয়া থাকবে, যে লিংকে গেলে তোমরা ডাউনলোড করতে পারো, তোমরাও চাইলে করে নিতে পারো। আমি তোমাদের সামনে 25টা সেন্টেন্স আনবো, এবং টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমরা আনন্দের সাথে শিখবো তো? চলো তোমরাও আনন্দের সাথে শিখবে। দেখো, আমরা হব আমরা হব লিটল চ্যাম্প। যে 12টা টেন্সের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, টেন্স সম্বন্ধে আশা করি ধারণা জ্ঞান সবার আছে, আছে না? হ্যাঁ, টেন্স সম্বন্ধে আমরা সবাই জানি। কি জানি? টেন্স কয় প্রকার? মূলত 3 প্রকার, তাই তো? প্রথমটা কি? প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। এই হচ্ছে 3 প্রকার টেন্স। এবার এই প্রত্যেকটা টেন্সকে আবার কি করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট নয়, একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে টেন্স, মানে 3 প্রকার টেন্সের এই যে প্রত্যেকটার 4টে করে ভাগ, এটা প্রেজেন্টের সাথে গেলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা জানি। এবার এটা যখন পাস্টের সাথে যায় তখনও সেম, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের সাথে গেলেও এক, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই বেসিক জিনিসটা আমরা জানি। তাহলে 3 প্রকার টেন্সকে আমরা যদি ভাঙি, তাহলে আমরা টোটাল কটা পাচ্ছি? 12টা। তাহলে এই 12টা টেন্স দিয়েই এই বিশ্বের যে কোনো সেন্টেন্স তৈরি হয়। এই 12টা টেন্সের বাইরে কোনো টেন্স দিয়ে সেন্টেন্স তৈরি হয় না। তার মানে এই 12টা টেন্স দিয়ে আমি যখন অনেক কটা করে সেন্টেন্স প্র্যাকটিস করে ফেলবো, তখন কি আমাদের রাইটিং লিখতে গেলে কোনো ছোট ছোট সেন্টেন্স করতে কোনো অসুবিধা হবে? হবে না। তাই আমরা প্রত্যেকটা টেন্স নিয়ে অনেক কটা করে সেন্টেন্স করে যাব, তাহলে আমরা একদম ইংলিশে অনেক দক্ষ হয়ে যাব, রাইটিং এ অনেক দক্ষ হয়ে যাব। আমাদের স্কুলে রাইটিং রুমে মুখস্থ করতে হবে না, আমরা সঠিক সাবজেক্ট, সঠিক ভার্ব সুন্দর করে বসাতে পারবো। আমরা তো গ্রামার ক্লাস করছি, সেখানে তো গ্রামার শিখছি, তার সাথে এই যে রাইটিং এর ক্লাস। ইনডিফিনাইট মানে জানি আমরা, কি জানি? একটা সাধারণ ব্যাপার, সাধারণ। সাধারণ মানে আমি খাই, আমি করি, আমি যাই, এইরকম। সেগুলো সাধারণভাবে যদি প্রেজেন্টে ঘটে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট। আমি খেয়েছি, আমি করেছি, আমি ঘুমিয়েছি, তাহলে এগুলো কি? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট মানে অতীতকালে সাধারণভাবে হচ্ছে। আমি খাবো, আমি যাব, আমি ঘুমাবো, ফিউচার ইনডিফিনাইট। ইনডিফিনাইট বুঝে গেছি। আচ্ছা, এবার
তার মানে এই ইনডিফিনাইটটা যার সাথে যাচ্ছে সেই অনুযায়ী চলছে। এবার কি পাচ্ছি, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে আমরা কি মনে রাখবো, ভার্বের সাথে আইএনজি। এখানে কিন্তু আমি টেন্সের রিভিশন করছি, আমি টেন্স কিন্তু ধরে ধরে এখন এখানে শেখাবো না, কারণ তার জন্য আলাদা গ্রামার ক্লাস রয়েছে। তবুও যেহেতু এই টেন্স রিলেটেড আমরা সেন্টেন্স করবো, তাই একটা বেসিক জিনিস আমি একটা রিভাইজ করছি। কন্টিনিউয়াস আমরা কি পাবো, কন্টিনিউয়াস কি করে চিনবো বলো দেখি? হ্যাঁ, আমরা ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত দেখলেই বুঝতে পারবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবার সেই ভার্বের আইএনজির আগে হেল্পিং ভার্ব থাকতে হবে, তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্স। তা না হলে ভার্বের ওই আইএনজিটা কখনো জিরান্ড হয়ে যাবে, কখনো প্রেজেন্ট পার্টিসিপেল হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো তো আরো গ্রামারের অন্যান্য জিনিস, সেগুলো তো আমি তোমাদের গ্রামার করাতে করাতে বোঝাচ্ছি এবং আরো বোঝাবো। এখন আমরা নর্মালি যেটা বুঝবো, ভার্বের আইএনজির আগে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটা হবে কি, কন্টিনিউয়াস টেন্স। তাহলে ভার্বের আইএনজি মানেই কন্টিনিউয়াস টেন্স। এবার ভার্বের আইএনজির আগে যদি এম ইজ আর থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি ওয়াজ ওয়্যার থাকে পাস্ট কন্টিনিউয়াস, যদি শ্যাল বি উইল বি থাকে ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার পারফেক্ট। পারফেক্টে কি আসে, পারফেক্টে ভার্বের থার্ড ফর্ম আসে, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, তাই তো? আর ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। হয়ে গেল পারফেক্ট টেন্স কমপ্লিট। আর কি আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে পারফেক্টের ফরমেশন বসবে, তার সাথে লাস্টে ভার্বের আইএনজি চলে আসবে। এই তো সাধারণ ব্যাপার, তাই না? তাহলে বল দেখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে হ্যাভ হ্যাজ এর সাথে যদি এটা চলে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হ্যাভ হ্যাজ এর জায়গায় যদি এখন হ্যাড চলে আসে, হ্যাড বিন ভি1 আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে অর্ক বলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি অথবা উইল হ্যাভ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। তাহলে কি পেলাম, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে 12টা টেন্সের বেসিক ধারণা আমাদের তৈরি হয়ে গেল। এবার স্যার তাহলে এত টেন্স তো আমি কিছুই পারি না, সব নিয়ে কি এখন আমাকে বসে থাকতে হবে? না, এবার আমি যখন যে টেন্স দিয়ে আমি সেন্টেন্স করাবো সেই টেন্সের স্ট্রাকচারটাও তোমরা উপরে পাবে। তার মানে আমরা ট্রান্সলেশন করতে করতে পুরো ইংলিশে পুরো একদম চ্যাম্পিয়ন হয়ে যাবো, লিটল চ্যাম্প। তার মানে আমি যখন যে টেন্সের ট্রান্সলেশন দেবো তার উপরে আমরা কি রাখবো, সেটা স্ট্রাকচার রাখবো, এবং সেই টেন্স সম্বন্ধে এই যে ছোট্ট একটু বিশ্লেষণও থাকবে। আমাদের টেন্সও মুখস্থ হয়ে যাবে, আমাদের রাইটিংও চলবে দারুণ। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কি পাচ্ছি, বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে যদি হয়, কিভাবে হয়, সাধারণভাবে, তখন কি করব, তখন ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, যেটা বললাম সাধারণভাবে যদি হয়। এছাড়া আর কি হতে পারে, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি, এইসব যদি বোঝায়, এই সবের ক্ষেত্রেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? বুঝতে পারছি, এই যে অভ্যাস বোঝালেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। নিকট ভবিষ্যৎ, একদম কাছাকাছি কোনো ভবিষ্যতে কিছু বলবো, সেখানেও কিন্তু তাই। চিরন্তন সত্য, যেটা চির সত্য বলে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটার ক্ষেত্রেও কিন্তু হবে। বুঝে গেছি আমরা। এবার আমরা স্ট্রাকচার দেখে নেবো, এই যে স্ট্রাকচার দেখো, তাই তো? আমরা জানি তো স্ট্রাকচার, সাবজেক্ট, মূল ভার্ব, অবজেক্ট। মূল ভার্ব মানে কি, সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, ব্যাস এই সাধারণ ব্যাপার, তাই তো? তো এখানে ভি1, এবার ভি1 এর সাথে এস বাই এস যুক্ত হতে পারে, তাই তা তো আমরা জানি। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসে। আর থার্ড পারসন ফার্স্ট পারসন কি, এগুলো সব আমরা গ্রামার ক্লাসে শিখেছি, তাই তো? এবার আমাদের সেন্টেন্স করার পালা। তাহলে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, ঠিক আছে? তাহলে এই ভি1টা কি হতে পারে, ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হতে পারে, কখন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে, বোঝার জন্য যেটুকু যা লেখার আমি লিখে দিয়েছি। এবার আমরা এই সেন্টেন্সগুলো খাতায় লিখে ইংলিশে যেটুকু যা পারি লেখার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্স আমি সুন্দর করে বলবো। অনেক কিছু শেখার আছে এখানে, চোখে দেখে মনে হচ্ছে খুব সহজ, আমি একদম এত সুন্দর করে বিশ্লেষণ করবো না, কোনো বাংলা সেন্টেন্স আমরা পেলে এরপর ইংলিশ করা আমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। স্টপ আছে 5 মিনিট হবে, 5 মিনিট হয়ে গেলে আমরা শুরু করে দেবো। ঠিক আছে, এই যে এখানে একদম 5 মিনিট কমপ্লিট হবে, আমাদের
সেন্টেন্সের একদম মানে চুল ছেঁড়া বিশ্লেষণ হবে, কিভাবে কি হচ্ছে কেন হচ্ছে তার যাবতীয় যা প্রশ্ন আছে সব ক্লিয়ার হবে। শুধু আমরা এবার একবার চেষ্টা করব, তোমরাও আগে এগুলো একটু চেষ্টা করে নাও, তারপরে আমি বিশ্লেষণ করলে বুঝলে ভালো বুঝতে পারবে, মানে আমি যখন এরপর বোঝাবো তখন ভালো বুঝতে পারবে যদি নিজেরা চেষ্টা করো। তাহলে সবার জন্য আমি সময় দিলাম 5 মিনিট। চলো 5 মিনিটে যে যে কটা করতে পারো। আমাদের 5 মিনিট কমপ্লিট হয়েছে, কথা নয়, 5 মিনিট কমপ্লিট হয়েছে। এবার আমরা প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে কি করব, চুল ছেঁড়া বিশ্লেষণ। ছেঁড়া নয়, ছেঁড়া তো যায়, একটা চুলকে চিরতে হবে মাঝখান দিয়ে, সেটাই করব। চলো দেখি কতটা আমি চিরতে পারি। সব থেকে বেশি সেন্টেন্স যদি আমরা দেখতে পাই বিভিন্ন লেটার, বিভিন্ন বিভিন্ন জায়গায়, ইংলিশ নিউজ পেপার প্রচুর জায়গায় সব থেকে বেশি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইউজ হয়। তাই আমিও সব থেকে বেশি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাই করাবো। তোমাদের আগামী 2 কি 3টে ক্লাস এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়েই চলবে। আমরা এই টেন্সে আগে পিএইচডি করব, তারপরে পরের টেন্সে যাব, ঠিক আছে? এইটাতে সব থেকে বেশি সেন্টেন্স হয় এবং রাইটিং এর ক্ষেত্রেও এই টেন্সেই সব থেকে বেশি করতে হয়। আমরা ভারতে বাস করি। প্রথমে আমরা সেন্টেন্সের সাবজেক্ট খুঁজবো। সাবজেক্ট কি করে খুঁজবো? প্রথমে আমি ভার্বের কাছে যাব, ভার্বকে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাব। হ্যাঁ চলো, ভার্ব কোনটা বলো তো? বাস করি। বেশিরভাগ ক্ষেত্রে এই সেন্টেন্সের শেষে পাবে ভার্ব, সব ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে। তো ভার্বকে চিনতে পেরেছি, ভার্ব মানে আমরা জানি তো কাজ করা বোঝায়। কে বা কারা দিয়ে ভার্বকে প্রশ্ন করলে তুমি সাবজেক্ট পেয়ে যাবে। তাহলে এখানে সিঙ্গুলার তো না, তাহলে প্লুরাল, তাহলে কারা বাস করে, কারা বাস করে? আমরা। পেয়ে গেছি আমরা সাবজেক্ট, তাই তো? আমরা সাবজেক্ট পেয়ে গেছি, আমরা ভার্ব পেয়ে গেছি। তাহলে সাবজেক্ট আমরা লিখে দিলাম, আমরা মানে উই, আমরা জানি তো। আচ্ছা এবার বাস করি, লিভ। হ্যাঁ তাহলে এখানে কি কি হবে না? লিভস হবে না, লিভড হবে না, লিভিং হবে না। কেন এগুলো হচ্ছে না? দেখো লিভস কেন হচ্ছে না? সিঙ্গুলার আছে? নেই, প্লুরাল, তাহলে লিভস হলো না। লিভিং হবে না কেন? সামনে কি হেল্পিং ভার্ব আছে, মানে হেল্পিং ভার্ব বসাবো? আর আমরা বসাবোই তো না, আমাদের ফরমেশন তো আমরা জানি সাবজেক্ট V1 অবজেক্ট। তাহলে আমরা বাস করার ভার্বের একদম বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম বসাবো। কোথায় বাস করি? ভারতে। এই যে ইন্ডিয়া। এবার ভারত তো একটা নাউন, হ্যাঁ নাউনের সাথে মানে সেন্টেন্সের বাকি পার্টগুলোর একটা লিঙ্ক তৈরি করতে হবে। তার জন্য যার আসার কথা সে হচ্ছে কে? সে হচ্ছে প্রিপজিশন। তাকে বলি আমরা প্রেপজিশন বা প্রিপজিশন, ঠিক আছে? তাহলে এই প্রেপজিশন বা প্রিপজিশন বসবে নাউনের সাথে বাদ বাকি অংশের একটা কানেকশন আনার জন্য। হ্যাঁ তা নাহলে কেমন লাগবে না? উই লিভ ইন্ডিয়া, আমরা ভারতের মধ্যে বাস করছি, তাই ইন বসালাম। হ্যাঁ কোনো কিছুর ভেতরে, এবং ভারত একটা বড় জায়গা, বড় জায়গার আগে ইন হয়। প্রথম সেন্টেন্স বুঝে গেছি, পরের সেন্টেন্সে যাব। চলো, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো? তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? এটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য, চিরসত্য। তাহলে এই সেন্টেন্সে আমি কি দেখবো সবার আগে? ভার্ব। স্যার ভালোই লাগছে না ভার্ব সাবজেক্ট খুঁজতে, কারণ আমরা এগুলো ফট করেই পাচ্ছি, কারণ এত আমরা আমাদের স্যার গ্রামার টামার পারলেও এখন আমি অন্যরকম ভাবে জিনিসটার দিকে দেখব। ওই একই সমুদ্র, একই পর্বত আমরা কত দেখেছি, কিন্তু এখন দেখছি আর আগে দেখার মধ্যে তফাৎ ছিল। ছোটবেলায় দেখেছি একরকম লেগেছে, বড় হয়েছি অন্যরকম লেগেছে, কারণ সময়ের সাথে সাথে দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়। এখন আমরা অন্যরকম ভাবে জিনিসটাকে ফিল করব। দেখো উদিত হয় মানেই তো ওঠে, তাহলে এটাকে কি বলবো? ভার্ব। আমি ভার্ব খুঁজে পেয়ে গেছি। সবার আগে ভার্ব খুঁজবো স্টেপ বাই স্টেপ, তারপরে আমরা ভার্বকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা। কে বা কারা সিঙ্গুলার তো, তাহলে কে, কে উদিত হয়? কে উদিত হয়? সূর্য। সূর্য কি হয়ে গেল? সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি, এবার কাকে বসাবো? অবজেক্ট। আচ্ছা এখানে অবজেক্ট বলে সেরকম কিছু নেই, এটাকে আমরা অ্যাডভার্বিয়ালস এর মধ্যে ধরবো। অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বের অনেক ভাগ আছে, সেগুলো আমরা গ্রামার শিখতে শিখতে জিনিসগুলো বুঝে নেবো। তবে এটা অবজেক্ট নয়, এটা একটা অ্যাডভার্বিয়ালস এর মধ্যে পড়ছে। তাহলে দা সান, সূর্য হয়ে গেল। এবার ভার্ব। ভার্ব কোনটা? রাইজ। রাইজকে আমি কি করে দিলাম? রাইজেস। কেন করলাম?
এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পার্সন ফার্স্ট পার্সন গুলিয়ে যায় আমরা নর্মালি কি বলবো, সিঙ্গুলার আর প্লুরাল। হ্যাঁ, সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে সিঙ্গুলারের সাথে ভার্বের শেষে এস বাই এস বসবে, প্লুরালের সাথে বসবে না, এই ব্যতিক্রম। ব্যাস হয়ে গেল। আই সিঙ্গুলার হয়ে প্লুরালকে নেয়, তাহলে আমাদের গোলাবেই না। তাহলে কি দা সান সূর্য সিঙ্গুলার, তাহলে ভার্বের শেষে এস বাই এস বসবে, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দিক, এটা একটা দিক বোঝাচ্ছে, তাই তো? তাহলে কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব দিক ইস্ট, তাই তো? এবার এই ইস্ট এটা তো নির্দিষ্ট এবং এটা একটি রয়েছে, তাই না? তাই তার আগে একটা আর্টিকেল বসাতে হবে, সেটা হচ্ছে দা। হ্যাঁ, আর একটা প্রিপোজিশন চাই, কারণ কানেকশনের জন্য একটা প্রিপোজিশন, তাহলে ইন। ওই পূর্ব দিকের মধ্যেই তো সূর্যটা উঠছে। পাখিরা আকাশে ওড়ে, তাহলে আমরা প্রথমে কাকে যাব? ভার্ব। ভার্ব হচ্ছে ওড়ে, ওড়ে হচ্ছে ভার্ব। কি দিয়ে প্রশ্ন করব? কে বা কারা? কে ওড়ে? কারা ওড়ে? কারা? পাখিরা ওড়ে, তাহলে পাখিরা হয়ে গেল কি সাবজেক্ট। তাহলে আমাদের প্রথম কাজ সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর বাদ বাকি অংশ। তারপরে অবজেক্ট, কোথায় ওড়ে? এটাও কিন্তু অবজেক্ট নয়, এটাকেও বলে অ্যাডভার্বিয়ালস। এটা অ্যাডভার্বিয়ালস এর একটা বড় ফ্যামিলি রয়েছে, যেখানে রয়েছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, সব রয়েছে। আমি সেগুলো তোমাদের গ্রামার ক্লাসে করাচ্ছি এবং আগামী দিনে আরো জিনিসগুলো ভালো করে বোঝাবো। দেখো, এখন নর্মালি আমরা ছোট মাথায় আমাদের যেটুকু ঢোকে সেটুকু আমরা করি, তাহলে এটা কোনো অবজেক্ট নয়, অ্যাডভার্বিয়ালস। ঠিক আছে? আচ্ছা, এবার কি করব? প্রথমে আমরা কি করব? সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে বার্ডস, ক্লিয়ার? তারপর আমরা কি বসাবো? ভার্ব। যেখানেই ভার্ব আছে তাকে খুঁজে নিয়ে এসে আমি সাবজেক্টের পরে বসাবো, এটা হচ্ছে আমার প্রথম কাজ। হ্যাঁ, তাহলে বার্ডস যেহেতু প্লুরাল তাই ফ্লাইজ হলো না, ফ্লাই হলো। যদি শুধু বার্ড থাকতো তাহলে এটা ফ্লাইজ হতো। হ্যাঁ, পরীক্ষার সময় আমাকে এরকম দিতেই পারে, এরকম একটা ভুল ভার্ব দিলে তোমাকে বলতো সঠিকটা লিখতে হবে। আমরা তখন কি দেখবো? যদি সিঙ্গুলার দেখতে পাই তাহলে ফ্লাইজ হয়ে যাবে, আর প্লুরাল হলে ফ্লাই হলো। কোথায় ওরে? আকাশ। আকাশটাও নির্দিষ্ট, তার জন্য একটা আর্টিকেল হলো, এবং আকাশের মধ্যে মানে আকাশেই তো উঠছে, তাই ইন, ইন নামক একটা প্রেপোজিশনকে আমি যুক্ত করে দিলাম। গোলাপের গন্ধ কেমন? মিষ্টি। মিষ্টি। দেখো, গোলাপের গন্ধ মিষ্টি। তাহলে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি না, গন্ধ, এটা এখানে গোলাপের গন্ধ হয়, গন্ধ হয় মিষ্টি, এই গন্ধ হয়ের মধ্যে হয়টা বসানো হয়নি, মানে হয় দেয়নি, কোনো ব্যাপার না, গন্ধর মধ্যে বুঝতে হবে গন্ধ হয়। এই ভার্বটাকে আমরা নিজেরা নিজেরা তৈরি করব। ঠিক আছে? তাহলে গন্ধ হয়, গন্ধ হয়, তাহলে গন্ধ হয়, তার মানে আমি গন্ধকে এখন কি বলবো? ভার্ব। গোলাপ কি হয়ে গেল? সাবজেক্ট, আর এটা রয়েছে মিষ্টি। ব্যাস, চলো না, অবজেক্ট নয়। আচ্ছা দেখো, তাহলে গোলাপ কি? দা রোজ হয়েছে সাবজেক্ট। এবার আমার ভার্ব চাই, তাহলে গন্ধকে কি বলে? স্মেল, কিন্তু আমরা করব স্মেলস, যেটা সিঙ্গুলার তাই স্মেলস। আচ্ছা, মিষ্টিকে কি বলে? সুইট। ব্যাস হয়ে গেল, সেন্টেন্স নিয়ে আর গবেষণা করার দরকার নেই। আচ্ছা, পরের সেন্টেন্স, তোমরা ভাগ্যবান। হ্যাঁ, এই অর্ক, এখানে ভার্ব কই? ভাগ্যবান ভার্ব, এখানে ভার্বটাকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। উৎস রয়েছে, তাহলে কি উৎস রয়েছে? তোমরা হও, তোমরা হও, কি হও? ভাগ্যবান। ব্যাস, হও আমরা ভার্ব নিয়ে চলে এসেছি। হও হচ্ছে ভার্ব, এটা আমাদের নিজস্ব তৈরি ভার্ব। প্রশ্ন করব, কি প্রশ্ন করব? কে, কারা ভাগ্যবান? তোমরা, তোমরা হয়ে গেল সাবজেক্ট, আর বাদ বাকি রইলো, এটা হচ্ছে বাদ বাকি যে সমস্ত এক্সট্রা অংশ বলে তার মধ্যে আমি ভাগ্যবানকে ধরে নিলাম। ঠিক আছে? চলো, প্রথমে আমরা সাবজেক্ট কাকে নেব? তোমরা। তাহলে ইউ আমরা জানি, ইউ দিয়ে তুমিও বোঝায়, ইউ দিয়ে তোমরাও বোঝায়, হলো। এবার হও, হওকে আমি কি লিখবো? স্যার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চলছে, আর এটা তো একটা নর্মাল সাধারণ কথা, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হও, হওয়া, বি ভার্ব। বি ভার্বের মধ্যে কি কি আসে? এম, ইজ, আর। এম বসে আয়ের সাথে, ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরালের সাথে। মনে থাকবে, এটা আমরা জানি। তাহলে ইউ কে আমরা এখানে প্লুরাল ধরবো, যেহেতু বাংলায় বলা হচ্ছে তোমরা, তাই আমরা ইজ নেব না।
এম কে তো নেবই না, কাকে নেব? আর। ভাগ্যবানকে কি বলে? লাকি। ব্যাস ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছে? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এবার ওঠে না, এটা অস্ত, তাই তো? এটা ঠিক করে নেব, এটা কি করব? অস্ত। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, তাহলে ভার্ব কোনটা? ভার্ব অস্ত যাওয়া। অস্ত যাওয়া হচ্ছে কি ভার্ব। তাহলে প্রশ্ন করব কি দিয়ে? কে। কে সূর্য, সূর্য হয়ে গেল সাবজেক্ট, তাহলে এটা ভার্ব। তাহলে চলো প্রথমে আমরা সাবজেক্ট লিখি, দা সান। সানের আগে দা লিখতেই হবে। তারপরে অস্ত যাওয়াকে বলে সেট। সেট সেট কিন্তু যেহেতু সিঙ্গুলার তাই সেটস। ক্লিয়ার? তো সেটস এটাই মনে রাখবা, কারণ এই সেটস বা অস্ত যাওয়া কথাটা তো সূর্যের জন্যই আসে। তাহলে আমরা সেটস বলবো। কোথায়? কোথায়? ওয়েস্ট, এটা একটা দিক, একটু আগে বোঝালাম। তার আগে আর্টিকেল দা বসবে, কেন? নির্দিষ্ট একটা দিক, আর একটা প্রিপজিশন এসে কানেকশন তৈরি করবে। তাহলে পশ্চিম দিকেই তো, যেমন পূর্ব দিকে ওঠে, দিকে ওই দিকেই, ওই দিকের মধ্যে, তাহলে মধ্যে বোঝাচ্ছে ইন। ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখো, পৃথিবী গোল। এখানেও ভার্ব নেই, ভার্ব হয়। এই যে ভার্ব আমরা আবিষ্কার করে নিলাম, ঠিক আছে? ভার্ব আমরা আবিষ্কার করে নিয়েছি, তাহলে হয়। এই যে ভার্বকে আমরা প্রশ্ন করব, তাই তো? কি প্রশ্ন করব? কে বা কারা? কে গোল? তাহলে পৃথিবী, দা আর্থ হলো। হয় পৃথিবী সিঙ্গুলার, আমরা জানি অ্যামিজারের মধ্যে একটা বসাবো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে সিঙ্গুলারের সাথে ইজ রাউন্ড। ক্লিয়ার? পরেরটায় যাই, দেখো, বিড়াল ইঁদুর মারে। বিড়াল ইঁদুর মারে, তাহলে মারা, এই মারাটা হচ্ছে কি ভার্ব। কষ্ট করে মারছে, ভার্ব তো। আচ্ছা, এবার সাবজেক্ট, কে মারে? বিড়াল মারে। সাবজেক্ট, কাকে মারে? ইঁদুরকে মারে। এখানে অবজেক্ট পরিষ্কার রয়েছে, তাই তো? চলো তাহলে আমরা সাবজেক্ট বসাবো বিড়াল, দা ক্যাট। হ্যাঁ, মারে মানে কি? হত্যা করে। কিল, কিল লিখবো না, কিলস লিখবো। কেন? সিঙ্গুলার, তাই কিলস। এই যেন আর যেন এই ভার্ব শেষে এস বাই এস নিয়ে যেন একটা ভুল যেন কারণ না হয় এরপরে, কারণ এতগুলো সেন্টেন্সে কিন্তু একই জিনিস আমি দেখিয়ে যাচ্ছি, রিপিটেশন চলছে। আমরা রাইটিং বা কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করব না। আর একটা কাকে হত্যা করে? মাউস। ব্যাস হয়ে গেল। সত্য কথা বলে, তাহলে ভার্ব কোনটা? বলে। বলা হচ্ছে কি ভার্ব। কে বলে? অর্ক বলে। অর্ককে সাবজেক্ট। তাহলে প্রথমে আমি এখানে কি লিখবো? অর্ক। এখানে লিখবো অর্ক। হলো? ক্লিয়ার? এবার ভার্ব বলেকে কি বলে? স্পিক। কিন্তু আমরা লিখবো স্পিক্স। কেন? অর্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, কি বলে? সত্য। সত্যর আগে দা বসে, দা ট্রুথ। ট্রুথ, দা ট্রুথ। পরেরটা দেখো, গঙ্গা একটি বড় নদী। এখানে ভার্ব কোনটা বলো? হয়। ভার্ব আমরা আবিষ্কার করব, আমরা ভার্ব আবিষ্কার করে নেব। তাহলে গঙ্গা হয় একটি বড় নদী। তাহলে আমরা প্রথমে কি লিখবো? গঙ্গা। গঙ্গার আগে দা দেবো, যেহেতু গঙ্গা পৃথিবীতে একটাই আছে, গঙ্গা নদী, নির্দিষ্ট নদী। আচ্ছা, এবার হয়। হয় হিসেবে আমরা ইসকে নেবো, তাই তো? আর কি নেব? আর কি নেব? একটি। একটি হচ্ছে এ আর্টিকেল। বড়, বড়কে কি বলবো? বিগ। নদী, রিভার। বাঙালিরা সাহসী। বলো ভার্ব কোনটা? এখানে আমরা ভার্ব তৈরি করে নেব, এটাই কিন্তু অনেকে বোঝে না। অনেকে কি করবে? বাঙালি, যে দা বাঙালিজ, সাহসী, ব্রেভ। আমরা হয় ভার্ব আবিষ্কার হয়। কারা হয়? কে বা কারা? কারা? বাঙালিরা। সাবজেক্ট, তাহলে দা বাঙালিজ। বাঙালিরা প্লুরাল আছে না, তাই বাঙালিজ। ঠিক আছে, যা বেঙ্গলিজ যেটাকে বলে। হ্যাঁ, আচ্ছা, এবার হয়। হয়কে কি লিখবো? আর, যেহেতু প্লুরাল। আর সাহসীকে কি বলে? ব্রেভ। মানুষ মরণশীল। এখানেও আমরা ভার্ব আবিষ্কার করে নেব, হয়। তাই তো? তাহলে কে হয়? মানুষ হয়। মানুষ সাবজেক্ট, মানুষকে কি বলবো? ম্যান। হয় ইজ মর্টাল, মরণশীল। আচ্ছা, ইংরেজরা
ইংরেজরা চতুর। হ্যাঁ, এখানেও আমরা ভার্ব আবিষ্কার করব, হয়। এটা হচ্ছে ভার্ব। কারা হয়? ইংরেজরা। তাহলে ইংলিশ তার আগে দা বসিয়ে দেবো, নির্দিষ্ট রয়েছে, মানে কোনো একটা আমরা জাতিকে বলছি তাই তার আগে দা বসে, দা ইংলিশ। হয় হচ্ছে আর, দেখো এখানে ইংরেজরা মানে অনেক ইংরেজদের বলা হচ্ছে, তাই এখানে প্লুরাল ভার্ব হিসেবে আর বসালাম। তারপর কি বসাবো? চতুর। চতুরকে কি বলে? ক্লেভার। জানে হচ্ছে কি ভার্ব। কে জানে? সে। সে হচ্ছে সাবজেক্ট, তাহলে সে বসিয়ে দিলাম। জানাকে কি বলে? নো, কিন্তু আমরা এস বসাবো যেহেতু সিঙ্গুলার নাম্বার। হি নোজ, কি জানে? ইংরেজি জানে, তাহলে ইংলিশ। কেমন জানে? ভালো জানে, তাহলে ওয়েল। ক্লিয়ার? ভালোকে কি বলে? ওয়েল। আচ্ছা, চন্দ্র উজ্জ্বল, তাহলে এখানেও কি ভার্ব বানাবো? হয়। হয় নামক ভার্বকে দরকার। চন্দ্র। চন্দ্রকে কি বলবো? দা মুন। তাই তো, একটাই আছে পৃথিবীতে, তাহলে দা। তাহলে হয় হচ্ছে ইজ ব্রাইট। আজকের ক্লাসে আমরা বেসিক জিনিসটা কিন্তু অনেক দেখতে পাচ্ছি, আস্তে আস্তে অ্যাডভান্স হবে পরবর্তী ক্লাসগুলোতে, কারণ শুরুটা সবসময় একদম জিরো জিরো থেকেই করতে হয় একদম। তাই একদম বেসিক সহজগুলো যখন আমি দেব তখন কি হবে, আমরা এনার্জির সাথে সেগুলো করতে পারবো। আর কঠিন জিনিস দেখলে না পারলে তখন আমাদের মধ্যে সেই এনার্জি কাজ করবে না। সম্মানী, এটা সম্মানীয় হবে, তাই তো? সম্মানীয়, তিনি সম্মানীয় লোক। তাহলে এখানেও ভার্ব নেই, কি ভার্ব আনবো? তিনি হয় বা তিনি হন সম্মানীয় লোক। তাহলে ভার্ব কোনটা? হয় কে, তিনি। তিনি হয়ে গেল কি সাবজেক্ট, তাহলে হি। তুমি সিও লিখতে পারো। আচ্ছা, হয় ইজ আমরা জানি। আচ্ছা, সম্মানীয়কে কি বলে? অনারেবল। কি বলে? হনা না, অনারেবল। অনারেবল। আর এইচ, তাই না, কনসোনেন্ট, তাহলে এ বসা উচিত, কিন্তু বসবে এন। কেন? হ্যাঁ, তাহলে হয়ের মতো উচ্চারণ এটা হয় না, এটা অ এর মতো হয়, অ ভাওয়েল। এ, এ আর অ একই তো, তাই এখানে আমরা কি বসাবো? এন। এন অনারেবল ম্যান। পরেরটা দেখো, পরেরটার দিকে তাকাও। মিতু বিদ্যালয়ে যায়। মিতু বিদ্যালয়ে যায়। এরপরে আমরা কিন্তু আগামীতে স্পোকেন ইংলিশও করতে চলেছি, তো এই সেন্টেন্সগুলো যত ভালো পারবো তত স্পোকেনে আমরা দক্ষ হব, ইংলিশে কথা বলতে জানবো। আচ্ছা, মিতু বিদ্যালয়ে যায়, তাহলে সাবজেক্ট এই ভার্ব হচ্ছে যায়। কে যায়? মিতু। মিতু হচ্ছে কি সাবজেক্ট, তাহলে মিতু। যায় হচ্ছে গো, তার শেষে ইএস বসাবো, কারণ মিতু সিঙ্গুলার। হ্যাঁ, কোথায় যায়? স্কুলে। তাহলে এখানে আমরা একটা প্রিপজিশন দরকার স্কুল নাউনের সাথে কানেকশন আনার জন্য সেন্টেন্সের বাদ বাকি অংশের, তাই আমরা টু বসাবো। তাহলে টু এবং টু ওয়ার্ড সম্বন্ধে এর আগেও বলেছি যে কোনো নির্দিষ্ট জায়গায় গেলাম তখন টু, কিন্তু দেখা গেল আমি স্কুলে গেলাম না, স্কুলের পাশে কোনো বন্ধু বান্ধবীর বাড়ি গেলাম, তখন টু ওয়ার্ডস হয়। এটা একটা প্রিপজিশনের রুলস। গরু উপকারী পশু, তাহলে এখানেও ভার্ব নেই, ভার্ব বানিয়ে নেব। কি নেব? হয়, তাই তো। তাহলে হয়, কে হয়? গরু। তাহলে দা কাউ। গরু পুরো জাতিকে বোঝাচ্ছে, সব গরুগুলোকে বলছে। হ্যাঁ, তাহলে তাই জাতি বোঝালে তার আগে দা প্রিপজিশনটা বসবে, দা কাউ। আচ্ছা, হয় ইজ। হ্যাঁ, এবার এখানেও একটা দেখো, পশু। পশুর আগে একটা আর্টিকেল বসাতে হবে, তাই তো, কারণ এখানে পশুকে তো তুমি গুনতে পারবে। ঠিক আছে, তাহলে পশু কি এ বসাবো, তাহলে এ। তাহলে আমরা বাংলাটাকে ঠিক করে নেব, গরু হয় উপকারী একটি পশু, বা গরু হয় একটি উপকারী পশু। তাহলে একটিকে এর আগে বসালে হয়, গরু হয় একটি, এই যে একটিকে আগে বসাবো। এগুলো আমাকে বানিয়ে নিতে হবে, যে হয় আর একটি কথাটাকে আমি নিজে থেকে বানিয়ে নেব। তাহলে দ্য কাউ ইজ এ ইউজফুল। দেখো এখানেও ইউ রয়েছে, ভাওয়েল, এন হওয়া উচিত কিন্তু এ, কারণটা কি? ইউ হস্যই হস্যু, এই যে হস্যই হস্যু, এই ইউ উচ্চারণ আমরা যখনই দেখব তখনই আমরা কি করব? এন বসাবো না, এ বসাবো। ঠিক আছে, ইউ মানেই এ, এটাকে মুখস্থ করে ফেলতে হবে, আর কোনো উপায় নেই। তাই এখানে কি লিখলাম? এ
ইউজফুল অ্যানিমেল। ক্লিয়ার সবার? রানা অঙ্কে দুর্বল, আমরা ভার্ব বানিয়ে নেব, তাই তো? রানা হয় অঙ্কে দুর্বল, তাহলে হয় কে হয়? রানা। রানা সাবজেক্ট, রানাকে বসিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে হয় কি? ইজ। আচ্ছা দুর্বল, দুর্বলকে কি বলে? উইক। কিসে দুর্বল? ম্যাথ। ম্যাথের মধ্যে দুর্বল, তাই প্রিপোজিশন ইন বসিয়ে দিলাম, ইন ম্যাথ। ইংলিশ রাইটিং, ইংলিশ স্পোকেন, এসবে যদি দক্ষ হতে হয় প্র্যাকটিস। আমি রুলস ফুলস মুখস্থ করে বসে থাকছি কিন্তু কখনোই নিজে প্রয়োগ করছি না, লিখছি না, নিজে থেকে লেখার চেষ্টা করছি না, শুধু দেখছি আর মুখস্থ করছি, তাহলে তুমি কোনোদিনই ইংলিশ কোনো কিছুই লিখতে পারবে না। আমরা যদি শুধু রাইটিং শুধু মুখস্থ করি, কোনোদিনই রাইটিং আমি নিজে থেকে লিখতে পারবো না ভুলে গেলে। তাই আমরা অবশ্যই মুখস্থ করব, কিন্তু বুঝে বুঝে। মুখস্থ করা এবং নিজস্বতা দুটো মিশিয়ে যখন আমি করব তখনই কিন্তু আমি দক্ষ হব। চাকরটি বিশ্বাসী, ভার্ব বানিয়ে নেবো তো? হয়। মানে আমরা সেন্টেন্স দেখার মাত্রই আমরা কোথায় যাচ্ছি? প্রথমেই যাচ্ছি ভার্বের কাছে, প্রথমেই যাচ্ছি ভার্ব, না থাকলে ভার্বকে আমি বানিয়ে নিচ্ছি, তারপর ভার্বকে প্রশ্ন হবে কে? চাকরটি। টি আছে নির্দিষ্ট, তাহলে দা। চাকরকে কি বলে? সার্ভেন্ট। হয় হচ্ছে ইজ, সিঙ্গুলার যেহেতু। আর বিশ্বাসীকে কি বলে? ফেইথফুল। ভাইকে ভালোবাসো, এই সেন্টেন্সটা স্যার অন্যরকম তো, কেমন একটা সেন্টেন্স? ভাইকে ভালোবাসো। এতক্ষণ তো কর্তা কাজ করছিল, এখন ওই কর্তাকেই খুঁজে পাচ্ছি না, সাবজেক্টই নেই সেন্টেন্সে। হ্যাঁ আচ্ছা সবার আগে আমি ভার্বকে খুঁজি তো, তারপর দেখি তো সাবজেক্ট আছে কিনা। আমি বুঝতে পারছি না সাবজেক্ট আছে কিনা, আমি আগে সবার আগে কাকে খুঁজো? ভার্ব। ভার্ব হচ্ছে কি? ভালোবাসো, এটা হচ্ছে ভার্ব। ভার্বকে প্রশ্ন করব, কি প্রশ্ন করব? কে বা কারা? কে ভালোবাসে? আছে? কে ভালোবাসে? কারা ভালোবাসে? নেই। তাহলে আমরা বুঝে গেছি সাবজেক্ট নেই সেন্টেন্স। তো কি হয়েছে? আমাদের আমাদের করতে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট নেই তো কি হয়েছে? সাবজেক্টে কেটে দিলাম, যা সাবজেক্ট তুই চলে যা, সাবজেক্টের দরকার নেই আমার। কি আছে? আমার সাবজেক্ট দরকার নেই, সাবজেক্ট আমার দরকার নেই, আমার দরকার নেই, আমার রাগ হয়েছে, তাই তো? তাহলে আমরা কি করবো? ভার্ব দিয়ে শুরু করি, কি আছে? সমস্যা আছে? ভালোবাসো, ভালোবাসো, লাভ, পরিচিত ওয়ার্ড আমাদের, তাই না? আচ্ছা ভাইকে এইখানেই তোমাকে তৈরি করতে হবে, লাভ ব্রাদার। কেমন লাগছে? লাভ ব্রাদার, ভালো লাগছে তো? ভাইকে ভালোবাসো মানে এখানে অনেক কিছুই উজ্জ আছে। কি উজ্জ আছে? তোমার ভাই, এখানে সাবজেক্ট উজ্জ রয়েছে। ভাইকে ভালোবাসো, আমি যদি এই কথাটা বলি মানে তোমাকে আমি বলছি তুমি ভাইকে ভালোবাসো, তুমি তোমার ভাইকে ভালোবাসো। সেন্টেন্সটাকে যদি আমি তৈরি করি তাহলে সাবজেক্ট হিসেবে তুমি কে আনবো, হ্যাঁ, আর এখানে পজিটিভ কেস হিসেবে তোমার কেন? তোমার। তাহলে ভালোবাসো ব্রাদার, তার আগে ইওর বসিয়ে নেবো, কারণ এখানে আমি বাংলাটাকে তৈরি করে নেব। তোমার ভাইকে কি বানাবো? তোমার, তোমার ভাইকে ভালোবাসো। আর তার আগে যদি আমি তুমি বসিয়ে দিই, তুমি তোমার ভাইকে ভালোবাসো, আমাদের তুমি দেওয়ার দরকার, যেহেতু সাবজেক্ট আনেনি দরকার নেই, তবে তোমার কথাটাকে আনো। আচ্ছা পরের সেন্টেন্সটাকে দেখো, মা বাবাকে মান্য করো। দেখো এখানেও আমি ভার্ব খুঁজবো, ভার্ব কোনটা? মান্য করো, মানে মান্য করা হচ্ছে কি? মান্য করা হচ্ছে মেনে চলা হচ্ছে ভার্ব। হ্যাঁ তাহলে প্রশ্ন করো, কে মান্য, কে মান্য করবে? কে মান্য করবে? এখানে আছে? হ্যাঁ কে বা কারা, কারা মান্য করবে? নেই, আমরা সাবজেক্ট পাচ্ছি না। অনেকেই ভুল করে, দেখে সেন্টেন্সের শুরুতে থাকে সাবজেক্ট, মা মাদার, বাবা বাদার, বাদার নয় ফাদার, মাদার ফাদার দিয়ে মান্য করো উল্টাপাল্টা লিখে দিয়ে চলে আসে। তো আমি এই জন্যই কেন ভার্ব ভার্ব করছি, কেন ভার্ব ভার্ব করে প্যান প্যান করছি, কারণ তুমি যদি ভার্বকে না খোঁজো তাহলে সাবজেক্ট পাবা না, ঠিক আছে? আর তুমি সাবজেক্ট না পেলে কি করবা? বাড়িয়ে চলে আসবে না, তুমি ভুং ভাঙ একটা সাবজেক্ট বসিয়ে দেবা। কাকে বসাবা? তুমি যাকে শুরুতে দেখতে পারবা মা বাবাকে সাবজেক্ট বানিয়ে দিয়ে চলে আসবে। কেমন হবে? তো মা বাবা তো সাবজেক্টই না, মা বাবা হচ্ছে অবজেক্ট। মা বাবা নিজে কোনো কাজ করছে না, মা বাবা চুপ করে দাঁড়িয়ে আছে, তুমি কাজ করছো।
তুমি মা বাবাকে যে ভালোবাসছো এটা তোমার একটা কাজ। তাহলে মা বাবা তো কাজ করছে না, যে কাজ করে সে তো হয় সাবজেক্ট। মা বাবা রয়েছে বলে তোমার কাজটা কমপ্লিট হচ্ছে, তাই মা বাবা হচ্ছে অবজেক্ট। মান্য করো, মান্য করাকে কি বলে? অবে। মা বাবাকে, তোমার মা বাবাকে ইয়োর প্যারেন্টস। এখানে উজ্জ আছে তুমি, তুমি তোমার মা বাবাকে মান্য করো। আচ্ছা দেখো, লোকটি মিথ্যা কথা বলে, লোকটি মিথ্যা কথা বলে, তাহলে কি বলে? সাবজেক্ট কোনটা? কথা বলে। কথা বলা হচ্ছে কি? ভার্ব। কথা বলা হচ্ছে ভার্ব। কে কথা বলে? লোকটি হচ্ছে সাবজেক্ট। দা ম্যান বসিয়ে দিলাম, ভার্ব হচ্ছে টেল, তার শেষে এস, টেলস। কি? মিথ্যে। মিথ্যের আগে আমরা এ, এই আর্টিকেলটা আমরা বসাবো, এলাই। তিনি একজন কৃষক, তিনি একজন কৃষক। এখানেও কিছু নেই, কি নেই? ভার্ব নেই। ভার্ব আছে? হ্যাঁ, তিনি হয় একজন কৃষক, হয় হচ্ছে কি? হয় হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে ভার্বকে প্রশ্ন করব, কে? তিনি। তাহলে হি হয়ে গেল কি? হি হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা, হয় হচ্ছে ইজ, কৃষককে বলে ফার্মার, তাহলে একজন যেহেতু রয়েছে তাহলে এ ফার্মার। মৌমাছি ক্ষুদ্র পোকা, এখানেও ভার্ব নেই, ভার্ব বানিয়ে নেবো হয়। যেখানেই ভার্ব থাকবো না হয় বানিয়ে নেব, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চলছে, এখানে হয়ের প্রাধান্য বিশাল বেশি। হয় হয় হয়, হয় হচ্ছে কি? ভার্ব। কে হয়? মৌমাছি। মৌমাছি হচ্ছে সাবজেক্ট, তাহলে বি। হয় হচ্ছে ইজ, পোকা ইনসেক্ট। হ্যাঁ, কেমন পোকা? ছোট, ক্ষুদ্র, স্মল, গোনা যাবে পোকাকে, তাই আর্টিকেল এ। তাহলে বি ইজ এ স্মল ইনসেক্ট। কি হয়েছে? চেরা বয়শূন্য র, রশূন্য র, বয়শূন্য র। তারপরে তাহলে আমরা কি করলাম? চুল চেরা বিশ্লেষণ। ঠিক আছে, হ্যাঁ, আশা করি আজকের ক্লাস সবার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তো? আশা করি তোমরাও খুব মন দিয়ে ক্লাসটা করলে। যদি বুঝতে না পারো আরেকবার করো। হয় ইংলিশে আমাদের বিভিন্ন স্তরে আমরা রয়েছি, হ্যাঁ, হয়তো এক থালা ভাত দিলে সবাই খেতে পারবে, কিন্তু ইংলিশের স্তর হয়তো সবার সমান জায়গায় নেই। কেউ হয়তো এটা জানে, কেউ হয়তো ওটা জানেও না। তো যে যে স্তরে আছি সেই স্তরগুলোকে সাইডে রেখে আমি মনে করবো আমি ইংলিশে কিছু জানি না, আমি স্যারের কাছে পড়ছি, স্যার যেটা শেখাবে আমরা সেটাই শিখছি, সেটাই আমার শেখা হবে। হ্যাঁ, তোমার জানা আছে ওটা অবশ্যই তো তোমাকে ডেভেলপ করবে, কিন্তু আমরা যখন ক্লাস করব আমরা তখন মনে করবো আমরা কিচ্ছু জানি না, আমাদের সেই যত জানা আছে সাইডে, এখন স্যার যেটা শেখাবে আমরা সেটা শিখবো, তাহলে তোমার শেখাটা আরো স্ট্রং হবে। তো পরবর্তী ক্লাস সবাইকে করতে হবে যারা অনলাইনে রয়েছে, আর অফলাইনেও প্রত্যেক সপ্তাহে একটা করে আমাদের লিটিল চ্যাম্পিয়ন এই রাইটিং ক্লাস আসবে, যেখানে আমরা 12টা টেন্স নিয়ে সুন্দর করে ট্রান্সলেশন অনেক অনেক করব। ঠিক আছে, পরের দিনও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে, কারণ আমি যেটা বললাম প্রেজেন্ট ইনডিফিনাইটে অনেক জিনিস হয়। হ্যাঁ, দিয়ে 12টা টেন্স হয়ে গেলে তারপর আস্তে আস্তে আমাদের লেভেল আরো আস্তে আস্তে আপ হবে, আমরা তখন আস্তে আস্তে আরো বড় টাইপের সেন্টেন্স, মানে একটা বড় সেন্টেন্স দিলে তখন স্যার আমরা কি করব, তখন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা বড়, তখন সাবজেক্টটা কি করে লিখতে হয়, অবজেক্টটা বড়, অবজেক্টটা কি করে লিখবো, এত বড় অবজেক্ট কি করে লিখবো, তখন আমি সেই পদ্ধতিগুলো সুন্দর করে শেখাবো। কিন্তু সবার আগে বেসিক এই স্তরটাকে আগে ক্লিয়ার করে নেবো, আমার জানা থাকলে আমার রিভাইজ হবে, আমার জানা না থাকলে আমার জানা হবে, সবার জন্যই প্রয়োজন। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত রইল, সামনের সপ্তাহে সবার সাথে দেখা হবে, আর পুরো ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? বিদ্যানিকেতনের অ্যাপ্লিকেশনের লিংকের মধ্যে। ঠিক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে বাড়িতে হার্ড কপি বার করে নিজেরা একবার দেখে নিতে পারো বা পড়ে নিতে পারো।